ওটিটির একটা খসড়া নীতিমালার কাজ হচ্ছে। খসড়া নীতিমালাটা চূড়ান্ত পর্যায়ে হলে, একটা নীতিমালা তৈরি হলেই আমি ওটিটিতে কাজ করব। নীতিমালা না হওয়া পর্যন্ত কাজ করব না। মানে মানুষ যেভাবে আমার সাথে ছবি তুলেছে, সেলফি তুলেছে, আমি খুব প্রাউড হয়েছি। আমি অনেক প্রাউড হয়েছি যে মানুষ আমাকে প্রিয়তমার প্রযোজক হিসেবে চেনে, একটা ভালো ছবি বানিয়েছি সেইভাবে আমাকে চেনে। ভালো লেগেছে, এটা অনেক ভালো লাগে একটা বিষয়। সে আজকে যদি গল্প শুনে 5 দিন পরে কিন্তু ওই ছবি শুটিংয়ে যায় না। না, আজকে গল্প শুনলে সে মিনিমাম 2 মাস, 2.5 মাস, 3 মাস সময় নেয় নিজেকে প্রস্তুত করতে। তারপরে আসাদ ভাই, আমাদের এই হাউজের একটা দাবি যে ওটিটিতে একটা খুব ভালো ভালো কাজ হচ্ছে, আপনি ফিল্মে রাজত্ব করছেন, ওটিটি নিয়ে কি ভাবছেন, মানে এই সেক্টরটা নিয়ে? ওটিটির একটা খসড়া নীতিমালার কাজ হচ্ছে। খসড়া নীতিমালাটা চূড়ান্ত পর্যায়ে হলে, একটা নীতিমালা তৈরি হলেই আমি ওটিটিতে কাজ করব। নীতিমালা না হওয়া পর্যন্ত কাজ করব না। আচ্ছা, তার মানে ওইটার জন্য আপনি অপেক্ষা করছেন? জি। সেক্ষেত্রে আপনার কোনো কোয়ারি আছে কিনা যেটা ডেভেলপমেন্টের জন্য জরুরি? আর যদি একটা পয়েন্ট বলতে। হ্যাঁ, আমার তো অবশ্যই কোয়ারি আছে। যে এখন খুবই শব্দগুলো, যে শব্দ ইউজ করা হয়, আচ্ছা, শব্দ চুজিং এর ব্যাপারে বা শব্দের কিছু সেন্সরশিপ থাকা উচিত। আচ্ছা, এটা আছে। আপনি যে নুডিটি বা ভালগারিটির প্রসঙ্গ আসছে ওই প্রসঙ্গে বলছেন? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। সুতরাং আপনি চাচ্ছেন যে সেগুলো একদম স্ট্রং নীতিমালা হওয়ার পর আপনি নামবেন বা কাজ শুরু করবেন? হ্যাঁ, একটা পরিপূর্ণ নীতিমালা হওয়ার পরে। স্ট্রং কি উইক আমি জানি না, পরিপূর্ণ একটা নীতিমালা হওয়া দরকার। যেমন সেন্সর বোর্ড আছে, টিভিতে একটা প্যানেল আছে যারা নাটক দেখে তারপরে অন এয়ারের দেয়, পারমিশন দেয়, সেরকম ওটিটিতেও দরকার। আপনার প্রিয়তমা সাকসেসের পর আপনি যখন পাবলিকলি বিভিন্ন জায়গায় যান, আপনার রিয়াকশন, আপনার ভক্তকুলদের একটু গল্প শোনান না। পাবলিকলি বিভিন্ন জায়গায় বাংলাদেশের থেকে বেশি আসলে বাইরে পাই, সেটাও শুনি একটু। সিঙ্গাপুরে গিয়েছিলাম প্রিয়তমা রিলিজের 4-5 মাস পরে। সিঙ্গাপুরে বাঙালি যে পাড়া, যেখানে বাংলাদেশিরা আড্ডা মারে সন্ধ্যার পরে এসে, তারা ওই মসজিদটার সামনে চত্বরে মোস্তফার কোনা দিয়ে ওই মাঠটা, যেখানে রেমিটেন্স যোদ্ধারা এসে রেমিটেন্সের টাকা পয়সা জমা দেয় করে, ওই জায়গায় তো দেখলাম ব্যাপক অবস্থা। মানে আমি বোধহয় মানে আসলে মানুষ শুনলে বলবে অহংকার করতেছে, দম্ভ করতেছে। আসলে ব্যাপারটা এইভাবে না বলে যদি বলি, ভালোবাসা থেকে মানে মানুষ যেভাবে আমার সাথে ছবি তুলেছে, সেলফি তুলেছে, আমি খুব প্রাউড হয়েছি। আমি অনেক প্রাউড হয়েছি যে মানুষ আমাকে প্রিয়তমার প্রযোজক হিসেবে চেনে, একটা ভালো ছবি বানিয়েছি সেইভাবে আমাকে চেনে। ভালো লেগেছে, এটা অনেক ভালো লাগার একটা বিষয়। আসলে এটা খুব অথেন্টিক একটা জবাব চাই যে ধরেন 30 বছরের বেশি সময় হয়ে গেছে শাকিব খানের এই রাজত্বের পাশাপাশি একক রাজত্ব, এর মূল রহস্য বা ওর যে, আপনি যেহেতু খুব ক্লোজলি দীর্ঘদিন ধরে মিশছেন, কাজ করছেন, অবজার্ভ করছেন, যদি বলতেন যে ওর আসলে এই সাকসেসের পেছনের মূল কারণটা কি? ওর ডেডিকেশন। এটা ডেডিকেশন এক লাইনে আপনি এর আগে বলেছেন, আমি একটু ডিটেল শুনতে চাচ্ছি। বেসিক্যালি প্রযোজকের ডিল করা, ছবি নিয়ে ভাবা। দেখেন, ও যখন একটা ছবির গল্প শোনার পরে ঠিক করে যে ছবিটি করবে, ও তো গল্প 10টা ছবির শোনে, একটা করে, 2টা করে, খুব বেশি হলে, সবই তো আর করে না। ও যে ছবিটি করবে চিন্তা করে এবং যেভাবে শিডিউল দেয়, তারপরে সে কিন্তু ওই ছবিটির জন্য নিজেকে প্রস্তুত করে। সে এক্সারসাইজ, ফুড হ্যাবিট, ঘুমের শিডিউল, আচ্ছা, সমস্ত কিছু সেই ছবিতে তার ক্যারেক্টারের জন্য যা দরকার সেভাবে নিজেকে তৈরি করে, সেই ছবিকে লক্ষ্য করে। ওকে। এবং এই জন্যই কিন্তু সে আজকে যদি গল্প শুনে 5 দিন পরে কিন্তু ওই ছবি শুটিংয়ে যায় না। না।
আজকে গল্প শুনলে সে মিনিমাম 2 মাস 2.5 মাস 3 মাস সময় নেয় নিজেকে প্রস্তুত করতে, তারপরে সে সেই ছবিতে যায়, আচ্ছা, শুটিংয়ে যায়। বডিলি লুক টুক সব কিছু মিলিয়ে, বডিলি লুক, তার চুল, এবং সে ড্রেসের ব্যাপারে অনেক চুজি। সে প্রত্যেকটা সিনের ড্রেস ডিজাইনারের সাথে বসে সিলেক্ট করে, এবং একদম মানে শুট হওয়ার আগ পর্যন্তও সে কিন্তু ড্রেস বারবার এক্সপেরিমেন্ট করে। আচ্ছা আচ্ছা, সে বারবার এক্সপেরিমেন্ট করে। সে মানে আসলে এরকম ডেডিকেশন বাংলাদেশে আর কারো হবে কিনা কখনো আমি জানি না। সাকিব যেভাবে মানে সিনেমাটাকে চিন্তা করে, একটা গল্প চিন্তা করে ক্যারেক্টারটাকে যে করে ডেফিনেশন তার নিজের মতো করে তৈরি করে, এটা আসলেই ডিফারেন্ট। মানে আমাদের এত গুণী জাত একটা শিল্পী আছে, অহংকার করার মতো বিষয়। সে এত গুণী, এত জাতের শিল্পী। সে আপনার সাথে বসে আছে, কথা বলতেছে, এদিকে সেট রেডি হচ্ছে শুটিংয়ের জন্য, ডিরেক্টর ডাকলো, সে কিন্তু অন্য মানুষ, সে সাথে সাথে ক্যারেক্টারে ঢুকে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং তখন কিন্তু সে ডিফারেন্ট, একদম ডিফারেন্ট। সো আপনি তো দীর্ঘদিন ধরে শাকিব খানকে জানেন, শুধু প্রিয়তমা না, তারও অনেক আগে থেকে। আপনার তার আগেও একটা কাজ আমাদের একসাথে হয়েছে, আমি সেটাতে কো প্রডিউসার ছিলাম। রাইট রাইট রাইট। সো সম্পর্কটা আপনাদের দীর্ঘদিনের। সো এই বলা হয় যে আপনার শিকারে, অর্থাৎ মানে কোলাবোরেশনের যে মুভি, এর পরবর্তীতে শাকিব খান খুবই ইনশিডিউল হয়েছে, ছবি নিয়ে আরও বেশি সিনসিয়ার হয়েছে ওই গ্রুমিংটার পরে। এটা কি আপনার দেখা এই তথ্যটা সত্য কিনা? ইনফ্যাক্ট আমরাও অনেকে দেখেছি এটা চেঞ্জ, শিকার রিলিজের পর থেকে শাকিব খানের অ্যাটিটিউড চেঞ্জ, ছবি নিয়ে ভাবনাগুলো চেঞ্জ। শিকারি রিলিজের পরে কিনা আমি জানি না, তবে শিকারিতে শাকিব ডিফারেন্ট ভাবে এসছে। মানে আমি কয়েকটা স্পেসিফিক বলি যে ইন টাইমে যেত না সেটে, পরিচালককে অনেক রকম যন্ত্রণা পোহাতে হতো। ইনফ্যাক্ট একটা শিডিউলের ভেতরে আর একটা শিডিউল দিয়ে দেওয়ার একটা ঝামেলা ছিল, সেগুলো এফডিসি ঘরানা বেশ কয়েকজন পরিচালক আমাদেরকে বলতো। এগুলো এখন আর শোনা যায় না, কাজও কমিয়ে দিয়েছে, চুজি হয়ে গেছে। আপনার কাছে এই পরিবর্তিত শাকিব? দেখেন, শাকিবের তো পরিবর্তন সব দিক থেকে এসছে। তখন কি করেছে না করেছে সেগুলো আলোচনা না করে আমরা যদি এখন তার পরিবর্তনটাকে দেখি, সে তো এখন বছরে 2 কি 3টে ছবি করছে। তো এখন তো শিডিউল ফাঁসানো বা শিডিউলের মধ্যে শিডিউল ঢুকানো এরকমের কোনো স্কোপ নেই, অপশন নেই। সে ওইভাবেই শিডিউল দেয়, ওইভাবেই কাজ করছে। আফটার শিকারি কিনা জানি না, তবে শাকিবের একটা বড় একটা চেঞ্জ এসছে। শাকিব যখন বেশ একটা লম্বা সময় দেশের বাইরে ছিল, সেই সময়টা সে নিজেকে নিজে সময় দিয়েছে। এই সময়টা কিন্তু সে কখনো নিজেকে নিজে দিতে পারে নাই দেশে থাকাকালীন অবস্থায়। সে একটা লম্বা সময় আমেরিকাতে ছিল, সেই সময় নিজের সাথে নিজে যুদ্ধ করছে, নিজেকে নিজে সময় দিছে, এবং এই শাকিবকে তৈরি করছে। এটা দারুণ অবজারভেশন। আমি আসলে এই প্রসঙ্গগুলো 2-3টে প্রশ্নে তুললাম এই কারণে যে আপনার কাছে এবারে শুনবো আমাদের যারা বাকিরা কাজ করছে তাদের কি কি জায়গায় গ্রুমড আপ হওয়া উচিত। আপনি একজন সফল প্রযোজক, আপনার অবজারভেশনটাই তাদের জন্য বড় উপদেশ হয়ে থাকবে। কাদের জন্য? যারা কাজ করছে, আমি মানে অনেক না হিরো 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 তাদের হয়ে উঠছে না। অনেক পরিচালক বলছে এদের দিয়ে হবে না, অনেকে হতাশ হচ্ছে, অনেকে ট্রাই করছেন। আপনি যেসব হিরোদের কথা বলছেন, সবাই এদের সবাই এর পিছনেই কিন্তু অনেক অনেক টাকা লগ্নি হচ্ছে। এই ঈদেও তো হচ্ছে, কিন্তু এই টাকাগুলো সব তো জলে চলে যাচ্ছে। কেন? সেই মানের ছবি তৈরি হচ্ছে না। প্রথমত তারা সেই মানের ছবি পাচ্ছে না। প্রথমত হচ্ছে সেই মানের ছবি হচ্ছে না। প্রযোজক আশা দাদান না, আর প্রযোজক আশা দাদান না সেটা না, তাহলে পরিচালক খারাপ, প্রযোজক খারাপ, এদিকে না যায়, এভাবে চিন্তাই না করি। আমরা চিন্তা করি ছবির মান নিয়ে। ছবির মানটাকে চিন্তা করতে হবে। প্রযোজক খারাপ হতে পারে না, সব প্রযোজকই ভালো। পরিচালক খারাপ হতে পারে না, সব পরিচালকই ভালো। সবাই ভালো, কিন্তু তার কাজটা ভালো কিনা সেটা মুখ্য।
আচ্ছা, বাকিদের আসলে মেধা যোগ্যতার সংকট আছে? না, সংকটের কথা বলা যাবে না, বলা যাবে হচ্ছে যে কাজটা কিভাবে তারা মানুষের সামনে প্রেজেন্ট করতে চাচ্ছে, প্রেজেন্টেশনের বিষয়টা তাদের মাথায় আনতে হবে।